প্রিয় দর্শক, আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ 1995। আপনাদের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা করব দিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট বা লালকেল্লা সম্পর্কে। সম্রাট শাহজাহান যখন তার রাজকীয় সদর দপ্তর আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন, তখন তিনি এই লালকেল্লা নির্মাণ করেন। লালকেল্লাটি রাজকীয় মুঘল পরিবারগুলি আবাসস্থল হিসাবে তৈরি করা হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছিল কিলা-ই-মুবারক। লালকেল্লার স্থাপত্য শৈলী অনুসারে এই অষ্টভুজাকার কাঠামোটি নির্মাণে প্রায় 10 বছর সময় লেগেছিল। 256 একর জমির উপর অবস্থিত এই দুর্গের মধ্যে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠের 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সেই সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লেলিস্টে, আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দিল্লিতে ভ্রমণকালে আপনারা যদি আমার মতো নিউ দিল্লিতে পাহাড়গঞ্জের কাছাকাছি থাকেন, তাহলে আপনারা পাহাড়গঞ্জের কাছাকাছি থেকে আপনারা আর.কে আশ্রম মেট্রো স্টেশনের অ্যাক্সেস করতে পারেন, যেটা আপনাদের দিল্লির সমস্ত দ্রষ্টব্য স্থান যেতে সাহায্য করবে। কেন কি আমরা সবাই জানি দিল্লিতে ভীষণভাবে ট্রাফিক জ্যাম হয়, তাতে কি আপনি সময় মতো জায়গায় পৌঁছাতে পারবেন না এবং অনেকখানি সময় ব্যয় হয়ে যাবে। সেই জন্য আমার মতো যারা ওই এলাকায় থাকবেন তারা চেষ্টা করতে পারেন কাছাকাছি আর.কে আশ্রম মেট্রো স্টেশন থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট করা। আর.কে আশ্রম মেট্রো স্টেশন থেকে লাল কেল্লা বা রেড ফোর্ট যেতে সময় লাগে প্রায় 20 থেকে 30 মিনিট। দিল্লি মেট্রো ব্লু এবং ভায়োলেট লাইন ব্যবহার করুন। আর.কে আশ্রম মার্গ থেকে মান্ডি হাউসের ব্লু লাইন ধরুন, কাশ্মীর গেটের দিকে ভায়োলেট লাইন ধরুন এবং লালকেল্লা স্টেশন নামুন, যা দুর্গ থেকে অল্প হাঁটার দূরত্বে অবস্থিত। বিস্তারিত যাত্রার কিছু বিকল্প: নীল থেকে ভায়োলেট লাইন শুরু করুন। আর.কে আশ্রম মার্গ মেট্রো স্টেশন ব্লু লাইন। নয়ডা ইলেকট্রনিক সিটি বৈশালীর দিকে ট্রেন ধরুন, ইন্টারচেঞ্জ করুন, মান্ডি হাউসে মেট্রো স্টেশনে নামুন, কাশ্মীরি গেটের দিকে ভায়োলেট লাইনে যান এবং লালকেল্লা মেট্রো স্টেশনে নামুন, যেটা ঠিক লালকেল্লার বিপরীত দিকে অবস্থিত। বিকল্প রুট: আপনি রাজীব চক হয়ে যেতে পারবেন। আর.কে আশ্রম মার্গ থেকে রাজীব চক পর্যন্ত ব্লু লাইন ধরুন, সময়পুর বদলির দিকে হলুদ লাইনে যান, ইন্টারচেঞ্জ কাশ্মীরি গেটে নেমে ভায়োলেট লাইনে যান এবং লালকেল্লা পৌঁছান। মেট্রোর সময়: দিল্লি মেট্রো প্রায় সকাল 5:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত চলে। নিকটতম স্টেশন লালকেল্লা মেট্রো স্টেশনে ভায়োলেট লাইনের সবচেয়ে কাছের স্টেশনের চেয়ে নেতাজি সুভাষ মার্গে অবস্থিত। কাছাকাছি বিকল্প স্টেশন: চাঁদনি চক মেট্রো স্টেশন, ইয়েলো লাইনও বেশ কাছাকাছি। ভ্রমণের সময় ট্রেনে মোটামুটি 12 থেকে 20 মিনিট হাঁটা এবং ট্রান্সফারের সময় বাদ দিয়ে। মান্ডি হাউসে এরপর হবে আইটিও, তারপর দিল্লি গেট, জামা মসজিদ, তারপর লালকেল্লা। রেড ফোর্ট হচ্ছে 1টা, 2টো, 3টে। এটা আমরা পেছনে গেটে রয়েছি, এখান থেকে ঢুকতে দেবে না। আর 1 কিলোমিটার সামনে থেকে एखान থেকে दिल्ली गेट। और आगे जा रहा है, आप लोग मेट्रो में आओगे तो जमा मस्जिद वाला ये रेड फोर्ट वाला गेट में निकलोगे तो 12 बजे के पहले खुला नहीं पाओगे। आपको आगे जाना पड़ेगा 1.5 किलोमीटर लगभग। जैसे हम जा रहे हैं सुबह सुबह, क्योंकि फोर्ट घूमने में थोड़ा एनर्जी लगता है, तो सुबह करना ठीक होगा। तो आपको जामा मस्जिद गेट या रेड फोर्ट गेट में उतरोगे मेट्रो गेट से, तो वहां से आपको पैदल थोड़ा जाना पड़ेगा, जैसे हम जा रहे हैं।
किसी को भी पूछ लीजिएगा तो पूछने के बाद आपको बता देंगे। 1 नंबर गेट सुबह से खुला होता है और बाकी जो गेट है वो 12 बजे के बाद खुलता है। রেড ফোর্ট বা লাল কেল্লা হলো উত্তর ভারতের দিল্লির পুরাতন দিল্লি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ। এটি মুঘল সম্রাটদের প্রধান বাসস্থল হিসেবে পরিচিত ছিল। 1639 সালে 12ই মে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গটি আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্তের পর নির্মিত হয়েছিল। মূলত লাল রং এবং সাদা রঙে সজ্জিত এই দুর্গটির নকশাটি তাজমহলের স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরি তৈরি করেছিলেন। লালকেল্লা শাহজাহানের রাজত্বকাল থেকে মুঘল স্থাপত্যের একটি বিশিষ্ট উদাহরণ, যা পারস্য এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সমন্বয়ে তৈরি হয়েছে। 1739 সালে আফশারদ সাম্রাজ্যের নাদির শাহর আক্রমণের সময় দুর্গটি লুণ্ঠিত হয় এবং এর শিল্পকর্ম এবং রত্নপাথর ছিনিয়ে নেওয়া হয়। 1857 সালে ভারতীয় বিদ্রোহের পর এর অনেক মার্বেল কাঠামো ব্রিটিশরা ভেঙে ফেলে, যদিও প্রতিরক্ষামূলক দেওয়ালগুলি মূলত অক্ষত ছিল। দুর্গটি পরে সামরিক গ্যারিসন হিসেবে পুনঃব্যবহৃত করা হয়। 1947 সালে 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লার প্রধান প্রবেশদ্বার লাহোরি গেটের উপর ভারতীয় পতাকা উত্তোলন করেন। তারপর থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে আসছেন। তারপর এর প্রাচীর থেকে জাতীয়ভাবে সম্প্রচারিত ভাষণ প্রদান করেন। বিশ্ব ঐতিহ্য সম্মেলন লালকেল্লাকে মুঘল সৃজনশীলতার শীর্ষবিন্দু হিসাবে চিহ্নিত করে। দুর্গটি স্থানীয় ঐতিহ্যের সাথে ইসলামী প্রাসাদ কাঠামোর সংমিশ্রণ ঘটায়, যার ফলে পারস্য এবং তৈমুরীয় স্থাপত্যের একটি সঙ্গম ঘটে। দুর্গটি ভারতীয় উপমহাদেশ জুড়ে পরবর্তীকালের ভবন এবং উদ্যানগুলির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। লালকেল্লা 254.67 একর অর্থাৎ 103.6 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং 2.41 কিলোমিটার অর্থাৎ 1.50 মাইল অর্থাৎ 1.5 মাইল প্রতিরক্ষামূলক দেওয়াল দ্বারা বেষ্টিত। এই দেওয়ালগুলি বুরুজ দ্বারা শক্তিশালী। যমুনা নদীর দিকে 18 মিটার অর্থাৎ 59 ফুট এবং শহরমুখী দিকে 33 মিটার অর্থাৎ 108 ফুট পর্যন্ত উচ্চতায় পরিবর্তিত হয়। দুর্গটি অষ্টভুজাকার, উত্তর দক্ষিণ অক্ষ পূর্ব পশ্চিম অক্ষের চেয়ে দীর্ঘ। মার্বেল ফুলের সাজসজ্জা এবং দুর্গের দ্বৈত গম্বুজগুলি পরবর্তী মুঘল স্থাপত্যের উদাহরণ। লালকেল্লায় উচ্চমানের অলঙ্করণ রয়েছে এবং কোহিনূর হীরাটি আসবাবপত্রের অংশ ছিল বলে জানা গেছে। দুর্গের শিল্পকর্মে পারস্য, ইউরোপীয় এবং ভারতীয় শৈল্পিক ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছে, যা রূপ, প্রকাশ এবং রঙের সমৃদ্ধির দ্বারা চিহ্নিত একটি স্বতন্ত্র শাহজাহানিতে শৈলীতে পরিণত হয়েছে। লালকেল্লা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য কমপ্লেক্স, যা একটি সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় শৈল্পিক ঐতিহ্যকে ধারণ করে। 1913 সালে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে এর নামকরণের আগে পরবর্তী প্রজন্মের জন্য এর সংরক্ষণ নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়েছিল। লাহোরি এবং দিল্লি গেটগুলি জনসাধারণের জন্য ব্যবহার করা হতো। লাহোরি গেট হলো পুরাতন দিল্লির লালকেল্লার প্রধান প্রবেশদ্বার। দুর্গটিতে পৌঁছানোর জন্য ছাত্তা চক নামে একটি আচ্ছাদিত রাস্তা ব্যবহার করা হয়, যার চারপাশে তোরণযুক্ত অ্যাপার্টমেন্ট রয়েছে। দুর্গের পশ্চিম দেয়ালে অবস্থিত এই গেটটির নামকরণ করা হয়েছে কারণ এটি লাহোর শহরে, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে, সেই দিকে যাওয়ার পর। দ্বিতীয় প্রবেশদ্বার হলো দিল্লি গেট। প্রবেশপথটি 3টি তলা বিশিষ্ট, প্রতিটি তলা বর্গাকার, আয়তাকার এবং খাঁজকাটা খিলানযুক্ত প্যানেল দিয়ে সজ্জিত। এগুলির উভয় পাশে দুটি খোলা অষ্টভুজাকার মণ্ডপ দ্বারা মুকুটযুক্ত আধা অষ্টভুজাকার টাওয়ার রয়েছে। মণ্ডপের ছাদ ছাড়া পুরো ফটকটি লাল বেলে পাথরে মোড়ানো, যেখানে সাদা পাথর ব্যবহার করা হয়েছে। দুটি মণ্ডপের মাঝখানে 7টি ক্ষুদ্র মার্বেল গম্বুজ বিশিষ্ট ক্ষুদ্র ছেত্রীর একটি পর্দা রয়েছে। পুরো প্রাচীর জুড়ে রয়েছে অগ্নিশিখর আকৃতির মণ্ডপ।
আওরঙ্গজেব 1658 থেকে 1707 এই ফটকটিতে 10.5 মিটার উঁচু বারবিকান স্থাপন করেছিলেন, যার প্রবেশপথ ছিল উত্তর দিকে। কথিত আছে যে শাহজাহান গৃহবন্দী থাকাকালীন আওরঙ্গজেবকে লিখেছিলেন এবং তার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, তুমি একটি দুর্গকে কোণে বানিয়েছো এবং তার উপর একটি ঘোমটা রেখেছো। 1947 সালে ভারতের স্বাধীনতা দিবসের পর থেকে প্রতি বছর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রী গেটের প্রাচীর থেকে ভাষণ দেন। 1980-এর দশকে স্নাইপার আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা হিসাবে টাওয়ারের জানালা বন্ধ করে এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এই গেটে একটি লিফটও যুক্ত করা হয়। ছাত্তা চক হলো একটি দীর্ঘ পথ যা ভারতের পুরাতন দিল্লির লালকেল্লায় অবস্থিত একটি বাজার বা বাজারকে অন্তর্ভুক্ত করে। ছাত্তা চকটি লাহোরি গেটের পিছনে অবস্থিত এবং একটি খিলানযুক্ত পথের মধ্যে অবস্থিত। এটি দ্বিতল ফ্ল্যাট দিয়ে সারিবদ্ধ, যেখানে 32টি খিলানযুক্ত বে রয়েছে যা দোকান হিসাবে ব্যবহৃত হয়। শাহজাহানের রাজত্বকালে ছাত্তা চকটি খুবই অনন্য ছিল, যেখানে রেশম, ব্রোকেট, মখমল, সোনা, রূপার পাত্র, গয়না, রত্ন এবং মূল্যবান পাথরের মতো পণ্যের ব্যবসা করা হতো, যা রাজকীয় পরিবারের বিলাসবহুল রুচি পূরণ করত। এর ইতিহাস 17 শতকে। এটি পেশোয়ারের আরেকটি আচ্ছাদিত বাজার দ্বারা অনুপ্রাণিত, যা নেতৃস্থানীয় সম্ভ্রান্ত আলী মর্দান খান কর্তৃক নির্মিত হয়েছিল, যা শাহজাহান 1646 সালে দেখেছিলেন। সম্রাট পরবর্তীকালে বাজারে পরিকল্পনা, দুর্গ নির্মাণের তত্ত্বাবধায়ক মকরমত খানের কাছে পাঠানোর নির্দেশ দেন, যাতে দুর্গে অনুরূপ একটি বাজার তৈরি করা হয়। এটি মুঘল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, যেখানে বাজারগুলি সাধারণত খোলা আকাশের নিচে থাকতো। তাই বাজারটি পূর্বে বাজারি মুসাকাফ নামে পরিচিত ছিল, যার একটি সাফাক ছিল যার অর্থ ছাদ। বিংশ শতাব্দীর খিলানগুলি প্রাচীর দিয়ে ঘেরা হয়ে যায়, এর ফলে পথটি তার আসল চেহারা হারিয়ে ফেলে। ছাদটিও মূলত রঙে রং করা হয়েছিল। বাজারটি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। নহবতখানা বা নক্কারখানা হলো পুরাতন দিল্লির লালকেল্লার বাইরের এবং ভিতরের দরবারের প্রবেশপথে অবস্থিত একটি ঢোল ঘর। কিছু ঐতিহাসিকের মতে এটি 18 শতকের গোড়ার দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ এবং ফারুক শিয়ারের হত্যাকাণ্ডের স্থান। রাজপুত্র ছাড়া বাকি সকলকে অভ্যন্তরীণ কমপ্লেক্সের প্রবেশের আগে এখানে হাতি নামিয়ে দেওয়ার প্রথা থেকে এই দরজাটির নামকরণ করা হয়েছিল। আজ দরজাটিতে ভারতীয় যুদ্ধ স্মারক জাদুঘর রয়েছে, যেখানে লাল বেলে পাথর, দেওয়াল, ফুলের খোদাই এবং আঁকা অভ্যন্তর দ্বারা চিহ্নিত। এর স্থাপত্য মহিমা স্থাপত্যের প্রতিফলন অব্যাহত রেখেছে। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ এবং ফারুখিয়ার এখানেই নিহত হন। এই ফটকের জনপ্রিয় নাম হাতিয়ান পোল বা হাতির ফটক। এই ঐতিহ্য থেকে উদ্ভূত যে রাজপরিবারের রাজপুত্ররা ছাড়া অন্য সকলকে এই স্থানে তাদের হাতি থেকে নেমে অভ্যন্তরীণ দুর্গ কমপ্লেক্সে প্রবেশ করতে হতো। ব্রিটিশরা প্রথমে এই ফটকে দুর্গের জাদুঘর স্থাপন করেছিল, পরে এটি মমতাজ মহলে স্থানান্তরিত করা হয়। ভারতীয় যুদ্ধ স্মারক জাদুঘর বর্তমানে প্রথম এবং দ্বিতীয় তলায় অবস্থিত। ভূমি পরিকল্পনাটি একটি আয়তাকার কাঠামো, যার মধ্যে 3টি বৃহৎ তলা রয়েছে। ব্যান্ড গ্যালারিটি 100 ফুট বাই 80 ফুট। নির্মাণ সামগ্রী লাল বেলে পাথর দিয়ে তৈরি। পৃষ্ঠটি সাদা চুনাম প্লাস্টার দিয়ে ঢাকা। লাল বেলে পাথরের দেওয়ালে খোদাই করা ফুলের নকশাগুলি মূলত সোনা দিয়ে আঁকা ছিল বলে মনে হয়। অভ্যন্তরীণ রঙিনভাবে আঁকা হয়েছিল। প্রবেশ কক্ষে এই চিত্রগুলি বেশ কয়েকটি স্তর পাওয়া যায়। ছত্তা চকের খিলানযুক্ত তোরণটি 540 ফুট বাই 360 ফুট পরিমাপ করে এবং বাইরের প্রাঙ্গণের কেন্দ্রে শেষ হয়। 1857 সালে বিদ্রোহের পর পার্শ্বীয় তোরণ এবং কেন্দ্রীয় ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। দরবারের পূর্ব দেওয়ালে নহবতখানা অবস্থিত, যা পার্শ্বীয় তোরণের সাথে সংযুক্ত ছিল। নহবতখানা থেকে সঙ্গীতজ্ঞরা জনসাধারণের দরবারে সম্রাট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘোষণা করতেন এবং নির্দিষ্ট সময়ে দিনে 5 বার সঙ্গীত পরিবেশন করা হতো। অনেক ভারতীয় राजप्रासाद नगारा घर महल परिसर के प्रवेश द्वार के रूप में अवस्थित है। अपने गौरव काल में यहाँ वाद्य यंत्र बजाकर बादशाहों या अन्य विशिष्ट पदाधिकारियों को दीवाने आम से
में आगमन की सूचना दी जाती थी। चुनिंदा अवसरों पर भी यहाँ संगीत बजाया जाता था। भारत के अधिकांश राजमहलों में प्रवेश द्वार के समीप नौबत खाने की व्यवस्था अवश्य होती है। लाल बुलाए पत्थर से निर्मित ये आयताकार भवन 3 मंजिला है। इसकी बाहरी दीवारें फूल पत्तियों की अलंकृत है, जिनको मूल रूप से हरे एवं सुनहरे रंग से चित्रित किया जाता गया था। भीतरी दीवारों का अलंकरण अन्य रंगों के से किया गया था, जिसके प्रमाण आज भी भीतरी कक्ष में देख जा सकता है। ऐसे माना जाता है कि ये पर्वती मुगल शाहों को जहांदार शाहों 17 से 1213 एवं 1713 से 19 की हत्या इसी नौबत खाने में कर दी गई थी। हमको हिंदी आता नहीं ठीक से। यह है नौबत खाना, देखिए यह परिसर पूरा, उधर से हम लोग आए हैं, अभी नौबत खाने से अंदर जा रहे हैं। ये जाने का पहला मंजिल है। यहाँ पे जो निमंत्रित आते थे उसको स्वागत किया जाता था। देखिए कितना बढ़िया है, अभी तक कितना साल पुराना है, फिर भी देखो कितना बढ़िया लग रहा है। দিওয়ানি আম বা শ্রোতাদের হল পুরাতন দিল্লির লালকেল্লার একটি ভবন, যেখানে মুঘল সম্রাট শাহজাহান 1592 থেকে 1666 এবং তার উত্তরসূরিরা সাধারণ জনগণের সাথে দেখা করতেন এবং তাদের অভিযোগ শুনতেন। নক্কারখানার যে অভ্যন্তরীণ প্রধান প্রাঙ্গণে নিয়ে যেত তা ছিল 540 ফুট প্রশস্ত এবং 420 ফুট গভীর, এবং এর চারপাশে তোরণ গ্যালারি ছিল, যেখানে কর্তব্যরত সর্দাররা মোতায়েন থাকত। এর অন্য পাশে দিওয়ানি আম অবস্থিত। দিওয়ানি আমের সামনের হলটি 3 দিকে খোলা এবং লাল বেলে পাথর দিয়ে তৈরি কয়েকটি কক্ষ দ্বারা সমন্বিত। হলটি 100 ফুট ও 60 ফুট খিলানগুলিকে সমর্থনকারী স্তম্ভের উপর 27টি বর্গাকার বেতে বিভক্ত। ছাত্রী বেলে পাথর বিম দিয়ে ঘেরা। এই হলঘরের অনুপাত, এর স্তম্ভ এবং খোদাই করা খিলানের অনুপাত উচ্চ নান্দনিকতা এবং সূক্ষ্ম কারুকার্যের পরিচয় দেয়। 9টি খোদাই করা খিলানের খোলা অংশের একটি চিত্তাকর্ষক সম্মুখ ভাগ সহ হলঘরটি সোনালী এবং সাদা খোলসযুক্ত চুনম প্লাস্টারের কাজ দিয়ে অলঙ্কৃত করা হয়েছিল। এর ছাদ এবং স্তম্ভগুলি সোনা দিয়ে আঁকা হয়েছিল। পূর্ব প্রাচীরের মাঝখানে একটি মার্বেল পাথরের ছাউনি ঝাড়খা রয়েছে, যা বঙ্গ ছাদ দিয়ে ঢাকা। সিংহাসনের নিচে একটি মার্বেল মঞ্চ, যা অর্ধমূল্যবান পাথর দিয়ে খচিত ছিল। প্রধানমন্ত্রী আবেদনের গ্রহণের জন্য ব্যবহার করতেন। সম্রাটকে একটি সোনার প্রলেপযুক্ত রেলিং দ্বারা সভাসদদের থেকে আলাদা করা হতো, যখন হলের বাকি 3 দিকে একটি রূপার রেলিং ছিল। দর্শক অনুষ্ঠানটি ঝাড়কা দর্শন নামে পরিচিত। ছাউনির পিছনে দেওয়ালটি বহু রঙের পিত্রাডুরা পাথর দিয়ে খোদাই করা প্যানেল দিয়ে সজ্জিত। এগুলি ফুল এবং পাখির প্রতিনিধিত্ব করে এবং ফ্লোরেন্সের একজন জহরত অস্টিন ডি বার্তো দ্বারা খোদাই করা হয়েছে। হলটি লর্ড কার্জন দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল, যখন সিংহাসনের অবকাশের খিলান এবং সিংহাসনের পশ্চিম দিকের খিলানের ফলকগুলি ফ্লোরেন্সের শিল্পী মেনেগাত্তি দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল। বার্নিয়ার আওরঙ্গজেবের শাসনামলে হলের অপূর্ব চেহারা সম্পূর্ণ বিবরণ দিয়েছেন। সেই সাথে 17 শতকের ব্যবসায়ী জিন ব্যাপটিস্ট টারভানিয়ারও সে কথা উল্লেখ করেছেন। দিওয়ানি খাস বা ব্যক্তিগত দর্শকদের হল ছিল রাজপরিবারের সদস্যদের এবং অভিজাতদের অফিসিয়াল বিষয় এবং অনুরোধের সমাধানের জন্য একটি নিবেদিত একটি স্থান। দিওয়ানি আমের উত্তর দিকে অবস্থিত একটি গেট প্রাসাদের সবচেয়ে ভেতর প্রাঙ্গণে, যা জালাউখানা নামে পরিচিত এবং দিওয়ানি খাসে প্রবেশাধিকার প্রদান করে। এটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং মূল্যবান পাথর দিয়ে খচিত। একসময় রূপালী ছাত্রী কাঠ দিয়ে পুনরুদ্ধার করা হয়েছে।
ফ্রান্সোয়া বার্নিয়ার 17 শতকে এখানে রত্নখচিত ময়ূর সিংহাসন প্রত্যক্ষ করার বর্ণনা দিয়েছেন। হলের উভয় প্রান্তে দুটি বাইরে খিলানের উপরে পারস্য কবি আমির খসরুর একটি শিলালিপি রয়েছে, যেখানে উল্লেখ করা রয়েছে যদি স্বর্গ পৃথিবীর উপর থাকতে পারে এটা এই, এটা এই, এটা এই। যমুনা নদীর তীরে অবস্থিত 6টি প্রধান প্রাসাদের মধ্যে মমতাজ মহল হলো অন্যতম। 6টি প্রাসাদই স্বর্গের স্রোত দ্বারা সংযুক্ত ছিল, অর্থাৎ নাহরই বিশিষ্ট, যা তাদের মধ্যে দিয়ে প্রবাহিত একটি জলপথ ছিল। একসময় ছোটি বৈঠক, যা এখন আর নেই, মমতাজ মহলের ঠিক উত্তরে অবস্থিত ছিল। ভবনটি তার দেওয়াল এবং স্তম্ভের নিচের অংশে সাদা মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল। এটিতে খিলানযুক্ত স্তম্ভ দ্বারা বিভক্ত 6টি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং মূলত অভ্যন্তরে ফুলের সাজসজ্জা দিয়ে রং করা হয়েছিল। মমতাজ মহল জেনারার অংশ ছিল। ব্রিটিশরা দুর্গটি দখল করার পর এটি একটি কারাগার শিবির হিসেবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এই ভবনে লালকেল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘরে একটি প্রদর্শনী রয়েছে, যার বেশিরভাগই মুঘল আমলের প্রদর্শনী। হাসমহলটি পুরাতন দিল্লিতে মুঘল সম্রাটের ব্যক্তিগত বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। এই ভবনটি লালকেল্লার ভিতরে অবস্থিত, যা শহরের ভিতরে অবস্থিত একটি বৃহৎ প্রতিরক্ষামূলক এবং সরকারি কমপ্লেক্স। এটি 3টি অংশ নিয়ে গঠিত: চেম্বার অফ টেলিং বিটস, তসবি খানা, ভিজ তসবি খানা, ঘুমানোর কক্ষ, খোয়াবগাহ এবং পোশাক অর্থাৎ তোষাখানা বা বসার ঘর এবং বৈঠক। অভ্যন্তরটি রঙিন ফুলের সাজসজ্জা সহ খোদাই করা সাদা মার্বেল দিয়ে সজ্জিত। ছাত্রীও আংশিকভাবে সোনালী করা হয়েছিল। মার্বেল পর্দাটি ন্যায় বিচারের স্কেল অর্থাৎ মিজাম ই আদাল দিয়ে খোদাই করা হয়েছিল এবং এর উপরে মুঘল শিল্পের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। ব্যবহৃত স্কেলটি সম্রাটের ন্যায় বিচারের চিত্র তুলে ধরেছিল। খাসমহলের পূর্ব দিকে প্রক্ষিপ্ত টাওয়ারটিকে অষ্টভুজাকার টাওয়ার বা মুথাম্মান বুর্জ বলা হয়। সম্রাট প্রতিদিন সকালে ঝারকা দর্শন নামে একটি অনুষ্ঠানে তার প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন। খাসমহল বা ব্যক্তিগত প্রাসাদ 1639 থেকে 1648 সালের মধ্যে শাহজাহানের রাজত্বকালে নির্মিত হয়েছিল, যা দিল্লিকে মুঘল রাজধানী শাহজাহানাবাদে রূপান্তরের অংশ ছিল। লালকেল্লার অভ্যন্তরে অবস্থিত খাসমহলটি সম্রাটের ব্যক্তিগত প্রাসাদের কেন্দ্রবিন্দু গঠন করেছিল, যার চারপাশে শাহবুজ, হাম্মাম এবং দিওয়ানি খাস অবস্থিত। 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশ বাহিনী লালকেল্লার নিয়ন্ত্রণ নেয় এবং প্রাসাদের মূল কাঠামোর বেশিরভাগ পরিবর্তন করে। কার্যত খাসমহল সম্রাটের ব্যক্তিগত বাসস্থান হিসাবে তবুও এর নকশায় সাম্রাজ্যবাদী আদর্শের মুক্ত প্রতীক ছিল। পূর্বমুখী মুসাম্মান বুর্জ একটি সংক্ষিপ্ত অষ্টভুজাকার বারান্দা সম্রাটকে ঝাড়কা দর্শন করা অনুমতি দিত। এটি তার প্রাসাদের প্রজাদের সামনে উপস্থিত হয়ে তার ঐশ্বরিক সংযোগ এবং ন্যায়সঙ্গত শাসন নিশ্চিত করার একটি দৈনিক রীতি। কেন্দ্রীয় কক্ষের ভিতরে একটি মার্বেল পর্দা বা মিজানি আদল নামে পরিচিত প্রতীকবাদকে আরো শক্তিশালী করে, সম্রাটকে শাসক এবং নৈতিক বিচারক উভয়ই হিসাবে অবস্থান করে। প্রাসাদের প্রবাহিত জল, নদীর দিকে মুখ করা দৃশ্য এবং সংযুক্ত ব্যক্তিগত স্থানগুলির মধ্যে একত্রীকরণ স্বর্গের স্রোত এবং ফার্সি ধারণাকে প্রতিফলিত করে। যখন এর সংক্ষিপ্ত স্থানিক পরিকল্পনা অভ্যন্তরীণ স্তরযুক্ত রাজকীয় গোপনীয়তার মুঘল আদর্শকে মেনে চলে, মার্বেল পর্দাযুক্ত স্থান যেখানে জলধারা প্রবাহিত হতো তাকে বৃহৎ বাসার স্থান বলা হতো। এটি আগ্রা দুর্গের খাসমহলের মতো কাঠামোতে পরবর্তীতে দেখা উপাদানগুলির স্থাপত্যের পূর্বসূরি ছিল এবং শাহজাহানের রাজকীয় রুচির পরিশীলনের প্রতিফলন ঘটায়। মুঘল সাম্রাজ্যের পতনের পর খাসমহল অবহেলার সময়কাল অতিক্রম করে। মতি মসজিদ মুঘল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক নির্মিত হয়েছিল। দিল্লি অবরোধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে ব্রিটিশরা এটি পুনরুদ্ধার করেছিলেন। সাদা মার্বেলের জন্য নামকরণ করা হয়েছে। মসজিদটিতে অলঙ্কৃত ফুলের খোদাই রয়েছে। এটি আওরঙ্গজেবের রাজত্বকালে মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। মোগল সম্রাট আওরঙ্গজেব তার সিংহাসনে আরোহণের পরপরই মতি মসজিদটি নির্মাণের কাজ শুরু করেন। এর উদ্দেশ্য ছিল লালকেল্লার অভ্যন্তরে সম্রাটকে তার ব্যক্তিগত কক্ষের কাছাকাছি নামাজের জন্য একটি মসজিদ প্রদান করা।
সেই সময় দুর্গে কোনো মসজিদ ছিল না। দুর্গের নির্মাতা এবং পূর্ববর্তী অধিবাসী সম্রাট শাহজাহান পরিবর্তে নিকটবর্তী জামে মসজিদে জামাতে নামাজ পড়তেন। মতি মসজিদ নির্মাণে 5 বছর সময় লেগেছিল। 1663 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের ব্যক্তিগত ব্যয় এটি সম্পন্ন হয়েছিল। আদালতের ইতিহাস অনুসারে মা আসিরি আলমগিরিতে ব্যয় ধরা হয়েছিল 1,60,000 টাকা। নির্মাণের পর আওরঙ্গজেব রাজ্যের কর্মকর্তাদের সাথে মসজিদে জোহরের নামাজ পড়া শুরু করেন, যা একটি নতুন আনুষ্ঠানিক রীতি চালু করে। 1857 সালে দিল্লি অবরোধের সময় ব্রিটিশ সৈন্যরা লালকেল্লা দখলের পর লুটপাট করে। বিশেষ করে মতি মসজিদের সোনালী তামার গম্বুজগুলি প্রায় এজেন্টরা খুলে ফেলে এবং নিলামে বিক্রি করে। লুটপাটের ফলে গম্বুজগুলি ধ্বংসাত্মক উপাদানের সংস্পর্শে আসে, ফলে গম্বুজগুলি সেগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং বৃষ্টির জল প্রার্থনা কক্ষের ছাদও ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রিটিশরা মসজিদের গম্বুজগুলি সাদা মার্বেল দিয়ে প্রতিস্থাপন। রংমহল, যার অর্থ রঙের প্রাসাদ, সম্রাটের স্ত্রী এবং উপপত্নীদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো। এর নামকরণ করা হয়েছিল এর প্রাণবন্ত চিত্রকর্ম এবং জটিল সাজসজ্জা থেকে, যার মধ্যে রয়েছে আয়নায় মোজাইক। এর কেন্দ্রে একটি মার্বেল পুল রয়েছে যা নাহরি বিহিস দ্বারা পুষ্ট। হাম্মাম ছিল রাজকীয় স্নানাগার, যেখানে 3টি করিডোর দ্বারা পৃথক এবং গম্বুজ দ্বারা মুকুটযুক্ত অ্যাপার্টমেন্ট ছিল। অ্যাপার্টমেন্টগুলি রঙিন কাচে স্কাইলাইট দ্বারা আলোকিত। বর্তমান প্রবেশপথের পাশে 2টি কক্ষ রাজকীয় শিশুদের জন্য স্নানের স্থান হিসাবে কাজ করত বলে মনে করা হয়। পূর্ব দিকের অ্যাপার্টমেন্টে 3টি ঝর্ণা বেসিন ছিল, মূলত একটি ড্রেসিং রুম হিসেবে ব্যবহৃত হতো। প্রতিটি কক্ষে একটি কেন্দ্রীয় ঝর্ণা ছিল এবং একটিতে দেওয়ালে লাগানো একটি মার্বেল জলাধার ছিল। কিংবদন্তি অনুসারে একসময় কল থেকে সুগন্ধি গোলাপ জল প্রবাহিত হতো। পশ্চিম দিকের অ্যাপার্টমেন্টটি গরম বা বাষ্পীভূত স্নানের জন্য মনোনীত ছিল। এর পশ্চিম দেওয়ালে গরম করার ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। বাউলি 1857 সালে ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশদের দ্বারা ব্যাপক ধ্বংসযজ্ঞের পর লালকেল্লার অভ্যন্তরে যে কয়েকটি স্থাপনা টিকেছিল তার মধ্যে বাউলি অন্যতম। এর কক্ষগুলিকে কারাগার হিসেবে পুনর্ব্যবহৃত করা হয়েছিল এবং 1945 থেকে 46 সালের লালকেল্লার বিচারের সময় আইএনএ অফিসার জেনারেল শাহনওয়াজ খান, কর্নেল প্রেম কুমার সেহগল এবং কর্নেল গুরবক্স সিং ধিলনকে রাখা হয়েছিল। লালকেল্লার বাউলিটি স্বতন্ত্রভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে 2টি সিঁড়ি রয়েছে যা কূপে নেমে আসে। দিল্লির লালকেল্লার ভেতরে বেশ কয়েকটি জাদুঘর রয়েছে, যেগুলো মূলত মুঘল ইতিহাস, 1857 সালের বিদ্রোহ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রদর্শন করে। মূল জাদুঘরগুলির মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেটা মুমতাজ মহলে রয়েছে, ভারতীয় যুদ্ধ স্মৃতি জাদুঘর, যেটা নওবতখানায় রয়েছে, স্বাধীনতা সংগ্রাম সংগ্রহালয় এবং আজাদি কে দিওয়ানে জাদুঘর। এই জাদুঘরগুলি সাধারণত সকাল 9:15 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। লালকেল্লার মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ জাদুঘরগুলি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেটা মমতাজ মহলে রয়েছে, মুঘল যুগের চিত্রকর্ম, নিদর্শন, পাণ্ডুলিপি, ক্যালিগ্রাফি, কাপড় এবং অস্ত্র প্রদর্শনী, যার মধ্যে বাহাদুর শাহ জাফরের জিনিসপত্র রয়েছে। ভারতীয় যুদ্ধ স্মারক জাদুঘর, যেটা নওবতখানায় রয়েছে। নওবতখানার উপরের তলায় অবস্থিত এই জাদুঘরটি ব্রিটিশ বাহিনীর পক্ষে বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যদের অংশগ্রহণের স্মৃতিচারণ করে, যেখানে তরবারি, বন্দুক এবং ইউনিফর্মের মতো অস্ত্র প্রদর্শন করা হয়। স্বাধীনতা সংগ্রাম সংগ্রহালয়, স্বাধীনতার জাদুঘর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রতি নিবেদিত প্রাণ। এই জাদুঘরটি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, বিশেষ করে 1857 সালের বিদ্রোহ এবং ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং অন্যান্য বিপ্লবীদের উপর আলোকপাত করে। আজাদি কে দিওয়ানে জাদুঘর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অখ্যাত বীরদের উদ্দেশ্যে নিবেদিত একটি জাদুঘর। লালকেল্লা ডালমিয়া ভারত সম্প্রতি বিকশিত একটি কেন্দ্র, যা দুর্গের ইতিহাস ও সংস্কৃতির বিশদ বিবরণ সহ একটি নিমজ্জনকারী 360 ডিগ্রি দেখার অভিজ্ঞতা, বর্ধিত বাস্তবতা এবং ব্যাখ্যা কেন্দ্র, সফর জিন্দেগি তারিখ প্রদান করে। লালকেল্লা কমপ্লেক্সের ভিতর পুরাতন দিল্লিতে এই জাদুঘরগুলো রয়েছে। সাধারণত সকাল 9:15 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার সম্পূর্ণরূপে এই কেল্লা এবং সমস্ত সংগ্রহশালা বন্ধ থাকে।
আসুন, আর বেশি কিছু বলছি না। এবারে আমি যেরকম ভাবে প্রত্যেকটি জায়গা দর্শন করলাম সেই দর্শনই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন এবং সমস্ত কিছু জানুন। বিদ্রোহ রাজ্যে হারান 1857 বাহাদুর শাহ জাফর নানা সাহেব बेगम हजरत महल रानी लक्ष्मीबाई ग्राउंड फ्लोर फर्स्ट फ्लोर सेकंड फ्लोर एक नंबर रिसेप्शन कोर्सेज एंड प्लानिंग बैरकपुर एंड मेरठ दिल्ली राजस्थान हरियाणा अवध पंजाब एंड नॉर्थ ईस्ट पंजाब वेस्टर्न उत्तर प्रदेश सेंट्रल उत्तर प्रदेश साउथ इंडिया बिहार ब्रिटिश नॉर्थ ईस्ट इंडिया शोषण और दमन এক নম্বর গ্যালারি আমরা ঘুরে এলাম, 2 নম্বর গ্যালারিটা বন্ধ। এবার উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখি কি দেখানো যায় আপনাদের। ये हलो खंड हुमायूं। दिल्ली 11 मई 1857 attack on the day of Bakrid. Bahadur Shah Jafar sword and scabbard. Bahadur Shah Jafar sword, चलो कौन बोला? बहादुर शाह जफर जामा गाउन ऑफ बहादुर शाह जफर सब स्वराज्যের কাজ করে এখন বলবো দেখতে পাচ্ছি সমস্ত সোনার তারে কাজ করে। এটা হচ্ছে উপরেরটা আর এটা হচ্ছে নিচের পার্টটা। पंजाब नॉर्थ वेस्ट साउथ लेवन को बियोनी अवंती भाई Avanti Bai, Santals, Gonds and Hills join the war.
संतान होल्ड्स सेंट्रल प्रोविंस इन मध्य प्रदेश। मध्य प्रांत में अत्याचार और हत्याएं। बिहार और अपराइजिंग झारखंड, बिहार झारखंड में विद्रोह। कुंवर सिंह, बिहार। बिफोर 1857 मुकदमे और इंडिया। मनीराम दीवान, आसाम एडवार। भील युद्ध में शामिल औरंगाबाद, रोहिल्ला टक्कर में युद्ध करते रहे सतारा। प्रथम स्वतंत्रता संग्राम, द फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस। अंग्रेजों द्वारा अत्याचार। व्यवहार और पुरस्कार। गिरमिटिया मजदूर, निर्वासन। पोपबल और मुंगलेजी, बेलागम और मुलखेर, नरगंडन, सोलपुर। এই চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন। दिल्ली, दिल्ली चलो, सिपाही बने स्वतंत्रता सेनानी। दिल्ली चलो। আগেকার দিনে পিস্তল দেখুন কত রকমের পিস্তল। दिल्ली, दिल्ली चलो, सिपाही बने स्वतंत्रता सेनानी। दिल्ली चलो। আগেকার দিনে পিস্তল দেখুন কত রকমের পিস্তল। সবাই নেতাজির বিভিন্ন রকম ছবি। হচ্ছে বোস ফ্যামিলি। মা প্রভাতী দেবী, পিতা জানকীনাথ বোস। আর এরা হচ্ছে পুরো বোস পরিবার, বোস ফ্যামিলি। স্কুলিং, বিদ্যালয় के दिन, बार्थ ऑफ नेशनलिस्ट। अच्छा, INA डॉक्यूमेंट्स। Japanese currency notes, Japanese currency note, cash book of INA headquarters, the cash book INA headquarters. Captain Lieutenant Asha Shahin, Rani Jhansi, regiment of INA. That to be. Cap of Captain Lakshmi Swamination of Rani Jhansi regiment. INA badges and medals. INA সমস্ত ব্যাজ এবং মেডেলস।
shoulder badges of INA soldiers, car flag, tree cover, Bari flag, badges of INA soldiers, daggers and call JK Bhosle, INA. চেকবুক অফ আজাদ হিন্দ সংঘ, এটা হচ্ছে আজাদ হিন্দ বঙ্গের চেকবুক। গেল এখন এক্সিটের দিকে, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। এটা দিয়ে ঢুকেছিলাম আমরা। ইয়াদে জালান, এটা একটা মিউজিয়াম। এখানে চারখানা মিউজিয়াম। ইয়াদে জালান, আগেকার ইটগুলো দেখুন, लगभग 100 साल बीत चुके हैं, लेकिन गोलियों का निशान आज भी बने हुए हैं। दिखा है गोलियों का निशान? এইসব জায়গায় সব গুলি ফুলি করেছিল, সেই সব রয়েছে। জালিয়ানওয়ালা बाग के लगे एक नोटिस पर लिखा है, Egypt and Palestine. पंजाब, এক্সিট। কি আছে খাবার দাবার? এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের সমস্ত কিছু রয়েছে। এক কথাতে ঘুরে ফিরে যাবো, আর কিছু জানবো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্যাম্প, showed of the shade of নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের শো এটা।
মহাত্মা গান্ধীর সেই সবরমতী আশ্রমে গেছিলাম, সেখানের ভিডিও আপনাদের দেখিয়েছি। এখানে আরেকটা মহাত্মা গান্ধীর দেখুন সেই চরকার রেপ্লিকা করা রয়েছে। ওখানে সবরমতী আশ্রমে আপনারা আসল চরকা দেখেছিলেন, সেই চরকা দেখিয়েছিলাম। আর এটা একটা রেপ্লিকা করা রয়েছে, গান্ধীজি বসে কিছু লিখছেন, তার একটা স্কাল্পচার করা রয়েছে। আর তখনকার দিনের সমস্ত 1956 সাল টিকিট, ডাক টিকিট, মানে যেসব তখন তো এত ফোন টোন এত কিছু সুবিধা ছিল না, SMS ছিল না, ইন্টারনেট ছিল না, তখন ডাক টিকিট সমস্ত সমস্ত ডাক টিকিট রয়েছে এখানে দেখুন। প্রচুর, এক এক করে দেখাতে গেলে শেষ হবে না, শুধু এখানেই থাকতে হবে। এরপরে আরো অনেক আছে। সেন্ট্রাল এসি বলে খুব আরাম হচ্ছে। আমি মাথার টুপিটা খুলে নিলাম, একদম ঘেমে গেছিলাম। এইগুলো এখন আপনারা কোথাও কোথাও দেখবেন পুরোনো জায়গায় রয়েছে, ডাক সেবা, জনসেবা। এই যে ভারতীয় ই ডাক পার্সেল দিতে আসছে, তার একটা রেপ্লিকা করা। বিভিন্ন রকম স্ট্যাম্প রয়েছে। ফ্লোটিং ডাকঘর, এটা জলের উপর ফ্লোটিং পোস্ট অফিস। দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড শিকারা পোস্ট সার্ভিস ইজ মেন্ট ইন বেনিফিট পার্টিকুলার ট্রেডার্স অর্ডার। এটা কোন জায়গায়? ডাল লেক। ডাল লেকে প্রথম জলের উপর হচ্ছে একটা ফ্লোটিং ডাকঘর রয়েছে। এয়ারমেল সার্ভিস, বায়ু ডাক সেবা। এটাতে করে আগেকার দিনে পার্সেল ফার্সেল সমস্ত কিছু যেত। আগেকার দিনের লেটার বক্স দেখুন কিরকম, তিনখানা লেটার বক্স রয়েছে এখানে, তিন রকম, তিন রকম মানে চার রকম। এটা ম্যাড্রাসে এরকম, এটা রয়েছে ম্যাড্রাস। পুনে হেড অফিসে এরকম, আর নর্মালি এরকম রয়েছে। মাই স্ট্যাম্প কাউন্টার, এখান থেকে স্ট্যাম্প নিতে পারেন 300 টাকা দিয়ে। এখানে সুভেনিয়ার বিভিন্ন কিছু রয়েছে। ভিতরে 5খানা মিউজিয়াম, 4টে মিউজিয়াম দেখে এলাম, আরো একটা মিউজিয়ামে যাচ্ছি। তবে একতলা দিয়ে ঘুরবো, আর দোতলা তিনতলা যেতে পারছি না, পা ব্যথা করছে। একটু বসারও দরকার, ক্যান্টিন বোধহয় ওপাশে আছে, ওপাশে দাম বেশি হবে, দেখি এ পাশে কোথায় কি যাওয়া যায়। উফ, পায়ে প্রচুর ব্যথা, সেই যে মুচকেছে, সেই মুচকানি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। अच्छा रेड फोर्ट की तरफ एक मार्केट है बहुत बढ़िया वाला दिखता मिलता है, वहां पे उधर से ना। वही बड़ी এবং আমরা দেখো এখানে দেখুন একটা সিলভার জেলের রেপ্লিকা রয়েছে। সিলভার জেল কেমন হয়, সিলভার জেলে এরকম ভাবে সমস্ত কিছু কষ্ট দেওয়া হতো, রেপ্লিকা করা রয়েছে। সিলভার জেল হাঙ্গার স্ট্রাইক 1933। এখানে একটা কিছু বয়স শো, কখনোই কি আমি জানি না। হ্যান্ডকাপ কেমন, হ্যান্ডকাপস করিয়ে।
10-20 টাকা লাগে, আমাকে খুচরো ছিল না বলে আমি ইউপিআই দেবো, বলে থাক দিতে হবে না তোকে 2 টাকা, এই কলকাতায় আবার ঘুরিয়ে দেবো। যাই হোক, ভালো অভিজ্ঞতা। খারাপ অভিজ্ঞতাও যেমন হয়, বাইরে বেরোলে অনেক ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়। চলুন, খাওয়া দাওয়া করে নিলাম, এবার চাঁদনি চকের দিকে যাব। তার জন্য এই সাবওয়ে দিয়ে যেতে হবে। এই সাবওয়ে দিয়ে গেলে চাঁদনি চকে যেতে পারবো। চাঁদনি চক মার্কেটে গিয়ে দেখে আবার আপনাকে দেখাচ্ছি। আর রাইট সাইডে গেলে চাঁদনি চক, আগে চাঁদনি চকে যাব, তারপর জামা মার্কেট। এই পাশে পাওয়া যায়, যাই গিয়ে দেখি। दिल में दर्द सा। हेलो सर। हेलो हेलो, ब्लेजर कहाँ से मिलता है? कहाँ पे? चलो चलो चलो, আগে যেতে হবে, ওখানে ব্লেজার পাওয়া যাবে। রিকোয়ারমেন্ট দিয়েছে ব্লেজার, চলো যেতে যেতে দেখি। চাচা এক মিনিট, ব্লেজার কত দোকান, কত জিনিস, প্রচুর লোক দেখতে যাচ্ছি। কালকে মেট্রো স্টেশনে যেতে হবে, আবার 2টো লাইন চেঞ্জ করে তারপর যেতে হবে। জিজ্ঞাসা করুন জানছো, এবার এখান থেকে আবার যেতে হবে আরেক জায়গায়, সেখান থেকে চেঞ্জ করতে হবে, তারপর গিয়ে পৌঁছাবো লোটাস টেম্পল। রাজীব চকে নামলাম, এখান থেকে যেতে হবে মান্ডি হাউস, মান্ডি হাউস থেকে তারপর কালকাজি। এটা নয়, ওপারে যেতে হবে আমাদের। কত ঘোরা বাবা, প্রচুর ঘোরা। চাঁদনি চক মেট্রো থেকে রাজীব এলাম, তারপর সেখান থেকে মান্ডি হাউস এলাম, মান্ডি হাউস থেকে এখন যাব হচ্ছে কালকাজি। কালকাজি গেলে তারপর পাবো। আসুক নিচে নামুক। লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি, অনেক কিছু রয়েছে। এখান থেকে ভেজ মোমো দিলাম, 30 টাকা 5 পিস, খেয়ে নি, তারপর দেখবো কি খাই। স্টেশন কালকাজি মন্দিরে যাচ্ছি, তারপর লোটাস টেম্পলে যাব, তারপর ইস্কন মন্দিরে যাব। এই হচ্ছে কালকাজি মেট্রো স্টেশন। শিব লিঙ্গ দিয়েছে, কালকাজি মন্দির, স্বয়ম্ভু মহাকালেশ্বর এখানে নয়, দিয়েছে। চলো我觉得有那下去，我真的不好吃。